রাস্তা দিয়ে হাঁটার সময় সামনের দিকে তাকিয়ে দেখি তোমা একটা ছেলের হাত ধরে পার্কের দিকে যাচ্ছে। আপনারা হয়তো জানেন না তোমা আমার গার্লফ্রেন্ড। আমি তাদের পিছু নিলাম। তারা পার্কের ভিতরে একটা নিরিবিলি জায়গায় চলে যায়। আমি তাদের পিছনে যাব। এমন সময় আমার ফোনটা বেজে উঠে। তোমা আর আমার দূরত্ব বেশি ছিল না, তাই আমার ফোনের শব্দে তোমা পিছনে ফিরে তাকাই। তোমা পিছনে ফিরে আমাকে দেখে ছেলেটার হাত ছেড়ে দিল। তোমা তুতলিয়ে তুতলিয়ে বলল, তুমি এখানে কি করো? আমি বললাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন তোমাদেরকে দেখলাম, ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যাই। এমনিতেই বাড়িতে গেলে সারাদিন বসে বসে কাটাতে হবে, তাই তোমাদের সাথে সময় কাটানোর জন্য আসলাম। মনে হয় আমি এসে আপনাদের পার্সোনাল লাইফে ডিস্টার্ব করে ফেলছি, তাই আমি আসি। ভালো থাকবেন। আমি পার্ক থেকে বের হয়ে চলে আসি। বাড়িতে ঢুকতেই আম্মুর লেকচার, কোথায় গিয়েছিলি, কার সাথে ছিলি, কতবার বলেছি আজকে তোর আপুর বাড়িতে যেতে হবে। তিশা কতবার ফোন দিয়েছে, তার হিসাব নেই। এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমাদেরকে যেতে হবে। আমি তখন রুমে চলে আসলাম। আর তিশা হলো আমার বড় বোন। 3 মাস আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছে। কিছুদিন আগেই দুই পরিবারের সবাই সবকিছু মেনে নিয়েছে। আর আজকে আমাদের সবাইকে আপুর শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিয়েছে। আমি রেডি হয়ে নিলাম। নিচে আব্বু আম্মু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি নামতে দেখেই আব্বু বাহিরে চলে গেল গাড়ি বের করার জন্য। আম্মুকে সাথে নিয়ে আমি গাড়িতে বসে পড়লাম। আব্বু গাড়ি ড্রাইভিং করছে। আম্মু বলল, শাকিল, তিশা শ্বশুর বাড়িতে গিয়ে একদম দুষ্টামি করবি না, সেখানে অনেক লোকজন আসবে, বর্ধভাবে চলাফেরা করবি। আমি তখন কাঁদো কাঁদো স্বরে বললাম, আম্মু তুমি এ কথা বলতে পারলে? আমার মতো ভদ্র ছেলে এই এলাকার মধ্যে একটাও খুঁজে পাবে না। আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই আম্মু। আমার দিলটা আজকে ভেঙে দিয়েছ। এই কষ্টখানি আমি কারে দেখাবো? আব্বু বলল, হইছে, তোর মতো লাফাঙ্গা ছেলে এই এলাকায় আরো একটা নাই। আমি বললাম, আব্বু তুমি আমাকে এভাবে পচাতে পারলে? যাও, তোমাদের সাথে আর কথাই বলবো না। বলতে বলতে আপুর বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নামতেই আপু এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছিস ভাই? আমি তখন ফাজলামো করে দুলাভাইকে বললাম, আমি ভালো আছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি। আচ্ছা, আমার শালা বাবু কোথায়? ঠিক তখন পিছন থেকে আম্মু একটা থাপ্পড় দিল। আমি বললাম, আপু দেখো না, আম্মু আমাকে সবসময় মারে। আব্বু আম্মু আমার পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু আব্বুকে দেখে আপা মাথা নিচু করে ফেলে, কিছু বলছে না। বাড়ির ভিতর থেকে আম্মুর বয়সী একজন মহিলা বের হয়ে আসে, আম্মুর সামনে দাঁড়ালো। বিআইন পোলাপান না বুঝে ভুল করে ফেলেছে, এভাবে অভিমান না করে ভুলটা শুধরিয়ে নিন, মেয়েকে ক্ষমা করে দেন। আপু কান্না করে আম্মুকে জড়িয়ে ধরল। আব্বু আম্মুও থাকতে পারলো না, যতই হোক তাদের তো সন্তান। আপুর শাশুড়ি আমাদের সবাইকে বাসার ভিতরে নিয়ে গেল। আমি বললাম, আপু দুলাভাই কোথায়? আপু বলল, তোর দুলাভাই একটু বাহিরে গেছে, এখনই চলে আসবে। আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। একটু পর দুলাভাই রুমের ভিতরে চলে আসে। শালা দুলাভাই মিলে আড্ডা দিতে বসলাম। এমন সময় পিছন থেকে ভাইয়া বলে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি লিজা আপু। লিজা আপু আমাদের ভার্সিটির সিনিয়র। লিজা আপু আমাকে চিনে না, কিন্তু আমি লিজা আপুকে ভালোভাবে চিনি, কারণ তিনি ভার্সিটির মধ্যে 1 নম্বর বকাটে মেয়ে। ভার্সিটির সকল ছেলেরা লিজা আপুকে দেখলে ভয় পায়। দুলাভাই বলল, আরে লিজা, কখন ভার্সিটি থেকে আসলি? আয় আয় ভিতরে আয়, তোর সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে শাকিল, তোর ভাবির ছোট ভাই। আর আমাকে উদ্দেশ্য করে বলল, ও হলো লিজা, আমার ছোট বোন। লিজা আপু না দেখার পান করে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি আর দুলাভাই আবার গল্প করতে লাগলাম। হঠাৎ দুলাভাইয়ের ফোনে কল আসলো। দুলাভাই ফোনে কথা বলার জন্য যেই না রুম থেকে বের হলো, ঠিক তখন কেউ আমার হাত ধরে টান দিল। তাকিয়ে দেখি এটা লিজা আপু। আমি বললাম, আপনি আমাকে টান দিলেন কেন? এ কি আপনি রুমের দরজা বন্ধ করছেন কেন? আমার বই করছে, আমি কিন্তু চিৎকার করব। লিজা আপু বলল, চিৎকার করে কোনো লাভ নেই, আজকে আমি তোকে ওইসব করব। আমি বললাম, এমনটা কইরেন না, কারণ বাংলাদেশে ছেলে ধর্ষণের কোনো আইন নেই, আপনি এটা করতে পারেন না। আইন তৈরি হলে আপনি যা ইচ্ছা কইরেন। এখন আমি যাই। লিজা আপু বলল, না চান্দু, আমি এখনই তোমাকে ওইসব করব। আমি বললাম, আমি কিন্তু চিৎকার করবো এবার সত্যি সত্যি। লিজা আপু বলল, যত পারো করো, এই বাসায় কেউ নেই, সবাই ছাদে গেছে। ঠিক তখন আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম, দুলাভাই আমি কিছু করিনি। আমার কথা শুনে লিজা আপু পিছনে তাকাই। এই সুযোগে আমি রুম থেকে বের হয়ে মারলাম এক দৌড়। ছাদের দরজার সামনে গিয়ে হাঁপাতে লাগলাম। তারপর সোজা চলে গেলাম আপুর পাশে। আর দেখছি যে সেখানে সবাই বসে আছে।
একটু পর লিজা আপু ছাদে আসে। ছাদে এসে আমাদের খালি জায়গায় বসে পড়ে। আমি আপুর সাথে কথা বলতে থাকি। এমন সময় লিজা আমার পেটে চিমটি কাটে। আমি আউচ করে শব্দ করে উঠলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। দুলাভাই বলল, কি হয়েছে, এভাবে শব্দ করলে কেন? আমি বললাম, না না কিছু হয় না, এমনি একটু ব্যায়াম করলাম। লিজা মুস্কি একটা হাসি দিল। আমি কিছু বলতে পারছি না। লিজা চিমটি কাটছে আর মুস্কি মুস্কি হাসছে। এবার আমি লিজার কোমরে একটা চিমটি কাটলাম। দেখলাম লিজা যেন রেগে বেগুন হয়ে গেছে, আমার দিকে তাকিয়ে আছে। আর আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। বিকালে আপু দুলাভাইকে নিয়ে বাসায় চলে আসি। তারা নিজেদের রুমে চলে গেল। আমি বাড়ি থেকে বের হয়ে মাঠে চলে আসি। মাঠে কাউকে দেখতে পেলাম না, তাই আনিকাদের বাড়িতে গেলাম। আর আনিকা হলো আমার বেস্ট ফ্রেন্ড বলে আনিকার সাথে আমি ফ্রি মাইন্ডেই কথা বলি। বাড়ি এসে সোজা রান্নাঘরে গেলাম, কারণ এই সময় আন্টি রান্নাঘরে থাকে। আমি প্রতিদিন আনিকাদের বাসায় আসি আন্টির হাতের রান্না খাওয়ার জন্য। আন্টির হাতের রান্না কি যে বলবো, আপনাদের জিভেও জল চলে আসবে। আমি বললাম, আন্টি আজকের রেসিপি কি? আন্টি বলল, আজকে ইলিশ মাছের ঝোল আর চিংড়ি মাছের কালিয়া। নাম শুনেই জিভে জল চলে এলো। আর দেরি করলাম না, সোজা চলে গেলাম ডাইনিং টেবিলে। একটু পর আন্টি এসে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে আনিকার রুমে গেলাম। আনিকা রুমে বসে ফোন টিপছে। আমি পিছন থেকে চুল ধরে টান দিলাম। আনিকা বলল, উফ আম্মু। আমি বললাম, এই পিতনি চুপ। আনিকা বলল, তুই কখন আসলি? আমি বললাম, এই বিডি বলে কি, শোন আমার জন্য একটা ব্যাড নিউজ আছে। আনিকা বলল, তোর জন্য ব্যাড নিউজ মানে? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আঙ্কেল বোধহয় তোর বিয়ে ঠিক করছে। বিয়েটা করে ফেল দুস, অনেক দিন হলো কারো বিয়ে খাই না, তোর বিয়েতে পেট ভরে খাবো। আমি বললাম, চুপ পেতনি, সব সময় খাবারের পিছনে পড়ে থাকোস। আমার বিয়ে ঠিক হয় নাই, বিয়ে হলে আমার জন্য অনেক ভালো হতো, সারাদিন বউর সাথে রোমান্স করতাম, উফ কি যে মজা। কিন্তু আমার ভাগ্যে এর থেকে বড় বিপদ আছে। আনিকা বলল, কিসের বিপদের কথা বলছিস তুই? আমি বললাম, তিশা আপু পালিয়ে বিয়ে করছে, সেটা তুই জানিস? কিছুদিন আগে দুই পরিবারের সবাই বিয়েটা মেনে নিয়েছে। আজকে আমি আপার বাসায় গেছিলাম। আপু শ্বশুর বাড়িতে গিয়ে লিজা আপুকে দেখে অবাক হয়ে যাই। পরে জানতে পারি লিজা আপু দুলাভাইয়ের ছোট বোন, আপুর ননদি। আপুর ননদিনী ভালো কথা, কিন্তু সারাদিন আমাকে একটুও শান্তি দেয়নি। তারপর শার্ট উঁচু করলাম আর বললাম, এই দেখ চিমটি কেটে কি অবস্থা করছে। তারপর বলি কি, আমাকে একটা রুমে নিয়ে গিয়ে নাকি আমার সাথে ওইসব করবে। আনিকা বলল, লিজা আপু তোর সাথে ওইসব? জীবনের প্রথম শুনলাম কোনো মেয়ে কোনো ছেলেকে ওইসব করে। আমি বললাম, খুব খাসি পাচ্ছে তাই না? কালকে ভার্সিটিতে আসবি কিভাবে আমি দেখব। এতদিন লিজাপুর থেকে অনেক দূরে থাকছি, কিন্তু এখন কি হবে আমাদের? আনিকা আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আনিকার পাশে বসে আছি। আমি বললাম, দোস্ত একটা উপায় বের কর। আনিকা বলল, হৃদয়, তাসি, মিম কোথায়? আসলে ওরা হলো আমার ফ্রেন্ড, মানে আমার আর আনিকার। তখন আমি সবাইকে ফোন দিয়ে আনিকাদের বাসায় আসতে বললাম। একটু পর সবাই আনিকাদের বাসায় চলে আসে। আমি ওদেরকে সব বলে দিলাম। সবাই চিন্তায় পড়ে গেল। মিম বারান্দায় বসে বসে ভাবছে, হৃদয় পড়ার টেবিলে বসেছিল, তাসি ফ্লোরে বসে আছে, আনিকার আমি খাটের উপরে বসে আছি। গভীর ভাবনায় যেন আমরা সবাই। এটা ভাবতে ভাবতে 1 ঘন্টা কোথায় চলে গেল বুঝতে পারিনি। হঠাৎ আমার ফোনের দিকে তাকাই, দেখলাম ফোন আসছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। তখন মিম ছু মেরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে গেল। বেচারি ভেবেছিল আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে মেইলি কণ্ঠ বেশি আসলো, জানু। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আবার বলতে লাগলো, কেমন আছো জানু? সবাই কথাটা শুনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাকে ইচ্ছা মতো কিলঘুষি মারতে লাগলো, আমাকে ফ্লোরে ফেলে দিয়ে মোবাইলের লাউডটা স্পিকারে দিল। ওই পাশ থেকে মেহিলি কণ্ঠতে আওয়াজ বেশি আসছে, কি করছো জানু? হৃদয় উত্তর দিল, বসে আছি জানু। মেয়েটা বলল, খাবার খেয়েছো? হৃদয় উত্তর দিল, না জানু, তুমি খাইছো? আর আমি বেচারার মতো ফ্লোরে বসে বসে ওদের কথা শুনছি। হঠাৎ মেয়েটা বলল, জানু ভাবি তোমার সাথে কথা বলবে। সবাই বুঝে গেল হৃদয় কার সাথে কথা বলছে। সে আর কেউ না, লিজা আপু। সবাই বই পেয়ে গেল, আমার হাতে ফোনটা দিয়ে চলে গেল। আর আমিও বুঝতে দিলাম না যে এত সময় হৃদয়ের সাথে কথা বলছিল। ফোনটা কেটে দিতেই মনে পড়ে গেল
আপু তো আমাদের সাথে এসেছে, তাহলে লিজা আপু মিথ্যা কথা কেন বলছে? সন্ধ্যাবেলায় বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি লিজা আপু ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে দেখে লিজা আপুর চোখ টিপ মারলাম। আমি মতো খেয়ে সেখান থেকে চলে গেলাম। রাতে আম্মু এসে খাবারের জন্য ডেকে গেল। আমি নিচে গেলাম, দুলাভাইয়ের পাশে বসে পড়লাম। লিজা আপু এসে আমার পাশে বসে পড়ে আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিল। আর আমি লজ্জায় যেন মাথা নিচু করে আছি, উপরের দিকে তাকাতেই পারছি না। গপ গপ করে খাবার খেয়ে চলে এলাম। খাবার খাওয়ার সময় লিজা আপু আমার কোমরে কাতুকুতু দিয়েছে। অনেক কষ্টে খাবার খেয়ে রুমে আসলাম। ঘুমাতে যাব এমন সময় বিদ্যুৎ চলে গেল। তাই ভাবলাম ছাদে যাওয়া যাক। যেই বাবা সেই কাজ, ছাদে গিয়ে বসে আছি। এমন সময় লিজা আপু এসে আমার পাশে বসে। আমি বললাম, আপনি এত রাতে এখানে কেন আসলেন? লিজা বলল, তোর সাথে গল্প করব তাই। আমি বললাম, আমার সাথে গল্প? তা কি করবেন শুনি। কি ধরনের গল্প? লিজা আপু বলল, প্রেমের গল্প। আমি বললাম মানে? লিজা আপু বলল, মানে হচ্ছে তুই কয়টা প্রেম করছিস, কার সাথে করছিস, মেয়েগুলো দেখতে কেমন ছিল, এইসব আর কি। আমি বললাম, প্রেম করে কষ্ট পেয়ে কি হবে, একা আছি, এইটা ভালো আছি। লিজা আপু বলল, ফাজলামো করিস না, সত্যি করে বল। আমি বললাম, ছিল, কিছুদিন আগেই ব্যাকআপ হয়েছে। লিজা আপু বলল, কেন? আমি বললাম, এমনি ব্যাকআপ করে চলে গেছে। সত্যিটা বললাম না। লিজা আপু বলল, একটা মেয়ে এমনি ব্যাকআপ করে চলে গেল, আর তুই কিছু বললি না কেন? আমি বললাম, এইসব কথা বাদ দেন, আপনি কি প্রেম করেন নাকি? লিজা আপু বলল, কে বলছে আমি প্রেম করি না? আমি কি তোর মতো ছেঁকা খেয়ে ঘরে বসে থাকবো? আমি বললাম, কি আমি ছেঁকা খেয়ে ঘরে বসে আছি? লিজা আপু বলল, তা নয় তুই একটা দেবদাস। আমি বললাম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পিছন থেকে কেউ একজন বলল, এই তোরা ছাদে বসে কি করছিস? দেখতে পাচ্ছিস না আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামার আগে নিচে আয়, বৃষ্টিতে আবার তোর অ্যালার্জি আছে। এই বলে আম্মু চলে গেল। আমি উঠে দাঁড়ালাম। এমন সময় আকাশ কান্না করে দিল। আমি এক দূরে ছাদ থেকে নামতে যাব, পিছন থেকে হঠাৎ